সুপ্রিয় দর্শক, RTV আয়োজিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের বর্ণমালা, আমাদের মাতৃভাষা বাংলা, রক্তে ধোয়া, অনেক ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে পাওয়া এই অক্ষর, আর এই অক্ষরের সাথে জড়িত আমাদের জীবনের অনেক গল্প, অনেক ঘাত প্রতিঘাত, অনেক আশা বেদনা, বিরহ, প্রেম, সংগ্রাম। আমরা আমাদের আয়োজনে সবসময় দেশের বিশিষ্ট সব ব্যক্তি যারা সংস্কৃতির ক্ষেত্রে অবদান রাখেন, যারা আমাদের স্মরণীয়, যাদেরকে তরুণরা অনুসরণ করে নতুন জীবন গড়বেন, সেরকম অতিথি আমাদের সঙ্গে থাকেন। আজকে আমাদের সঙ্গে আছেন বাংলা চলচ্চিত্রের একজন বিশিষ্ট মানুষ, প্রখ্যাত জন ছোটকু আহমেদ। কেমন আছেন ছোটকুদা? এই বয়সে এই সময় যেরকম থাকা দরকার তার চেয়ে অনেক ভালো আছি। আপনাকে দেখলে খুব বয়স মনে হয়। না, 79 বছর চলছে। আমি বিশ্বাস করতে পারি না। কি বলেন আপনি? আমার তো কাজের জন্য মধ্যে থাকি, তো এখনো এই বয়সে স্ক্রিপ্ট করি। আমি ভেবেছি ছোটকুদা মিনিমাম হলে 65 হবে। আরে আমার জন্ম 1946-এ, 46-এ 6 অক্টোবরে। সবাই বলে যে চলচ্চিত্রের চিরতরুণ ছোটকু আহমেদ। এখনো আছি, তার উন্নত আছে, কিন্তু ভিতরে ভিতরে অনেক রোগ বিয়োগ আছে। সেটা থাকে মানুষের, থাকবে। আর সবচেয়ে বড় কথা বাংলাদেশের যে আবহাওয়া, জি জি, যে পরিমাণ বায়ু দূষণ হচ্ছে, বায়ু দূষণ, এবং শীতকালে আরো বেশি হচ্ছে, এবং এত মানুষের অসুখ বিসুখ, তার ভেতর দিয়ে যে আপনি এখনো এত তরুণ আছেন, কাজের জন্য আপনার আগ্রহ আছে, এটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এখনো কাজ করে যাচ্ছি, এখনো সমিতি করছি। আচ্ছা, প্রথমে প্রশ্ন করতে চাই, সবাই বলছে যে বাংলা চলচ্চিত্র শেষ হয়ে গেছে, এটা কি, এটা কেন? বাংলা চলচ্চিত্র কেন, কোনো চলচ্চিত্র চলছে। আপনি ইন্ডিয়া থেকে যে চলচ্চিত্রগুলো আনছে সেটা একটা চলছে। বাংলা চলচ্চিত্র বলতে না, চলচ্চিত্রের একটা দুর্দিন টোটালিতে আসে। কলকাতায় কোনো ছবি চলছে এখন? একমাত্র বোম্বের যে ছবিগুলো চলছে, মাদ্রাজের ছবিগুলো, ওগুলো রিমেক করে চালাচ্ছে, কিন্তু বাংলা ছবি কলকাতার একটাও নেই, একটাও চলছে না। সব বানিয়ে দিয়ে দিচ্ছে টেলিভিশনকে, টেলিভিশনওয়ালারা চালাচ্ছে, OTT-ওয়ালারা চালাচ্ছে, একটা কোথাও চলছে না। কারণ সিনেমার দর্শক টোটালি কমে গেছে। সিনেমার দর্শক কমে যাওয়ায় আমাদের চলচ্চিত্রে একটা ধস নেমেছে। কিন্তু ছবি কমেনি, ছবি হচ্ছে। ছবি না হলে OTT চলবে কি দিয়ে? টেলিভিশনে চালাচ্ছে কি? আপনি মোবাইলে দেখছে কি? নতুন নতুন ছবি হচ্ছে, কিন্তু সেগুলো ওইভাবে হলে চলছে না। কিন্তু আমরা ইউরোপে, আমেরিকাতে যে সমস্ত ছবিগুলো হচ্ছে, বক্স হিট ছবি, সব মানুষ দেখছে, না দেখলেও সেই ছবিগুলোর উপার্জন কিন্তু কম না। কয়েকদিন আগে রিলিজ হলো পুষ্পা 2, 566 কোটি টাকা ব্যবসা। আপনি ভাবতে পারেন আমাদের দুর্দিন কেন? আমাদের বিগ বাজেটের ছবি নেই। ছবি দেখতে হলে দর্শককে আপনাকে মোহিত করতে হবে, দর্শককে আকৃষ্ট করে রাখতে হবে, বিস্ময় তৈরি করতে হবে, টোটালি কমার্শিয়াল জিজম দিতে হবে, নাচ গান ভরপুর থাকতে হবে। কোথায় আপনার যে বিখ্যাত ছবি যেগুলো, গৃহদাহ কিংবা রবীন্দ্রনাথের ডাকঘর, এই সমস্ত খুবই গুরুত্বপূর্ণ ছবি, এইগুলো তো অনেক বেশি বাজেটের ছিল না, কিন্তু মানুষ দেখলো কেন? হ্যাঁ, তখনকার দিনে বাজেটটা প্রবলেম ছিল না। তখনকার দিনে আমাদের সমাজের সামাজিক পরিবেশ, গৃহবিবাদ আমার একটা সামাজিক ছবি। আবার 3টা হিরো নিয়েছিলাম ওখানে, জসিম, আলমগীর, মাহমুদ কলি, রোজিনা, নূতন, প্রবীণ মিত্র, হাসান ইমাম, খলিল ভাই, শওকত আকবর, এমন কোনো আর্টিস্ট নেই। এরকম কি হতে পারে যেটা শুধু কাহিনীর জন্য? না, কাহিনী এখন শুনেন, সে আগেকার সে ফ্যামিলি কাহিনী এখন দর্শককে টেনে রাখা যাবে না। দর্শকের ডিজিটাল কাহিনী দিতে হবে, কাহিনী থেকে উত্তোলন করতে হবে। কাহিনীগুলো, গল্প তো আমাদের অল্প, ওই গল্পগুলোকে একটুখানি মানে ডিজিটালাইজ করে একটুখানি ফোর্স করতে হবে, একটুখানি মানে গতি আনতে হবে, সম্প্রচারটা বাড়াতে হবে। কিন্তু সেগুলি যে করবে, আমাদের দেশের সবচেয়ে খারাপ অবস্থা জানেন, আমাদের কোনো হিরো নাই, কাহিনী তেমন নেই, টাকাও অনেক বেশি ইনভেস্ট করছে, কিন্তু মানুষ সেখানে তার জীবন তো খুঁজে পাচ্ছে না। না, আছে কয়েকটা ছবি এই জায়গায়, আপনি মনে করেন পরাণটা আপনি দেখেছেন, দামাল, এইসব ছবিগুলি কিন্তু ভালো মেকিং, ভালো টাকা খরচ করে করেছে। আমাদের দেশে বিগ বাজেটের প্রডিউসার দরকার। আগেকার যেমন সাবানা ছিল, এই যে মিন্টু ছিল, তারপরে মানে বড় বড় সব প্রডিউসার ছিল, দেনমোহরের যে প্রডিউসার, মানে যমুনা পিকচার্স, মানে এইসব নাই এখন। এখন সবাই খালি বলে কত কম টাকায় কম খরচে ছবি বানাতে পারবা, কম একটা শিল্পী নিয়ে যাও। দর্শক কমে গেছে, হল কমে গেছে, আপনাকে দর্শককে মুখরোচক জিনিস দিতে হবে। কিন্তু একটা জিনিস আমার মনে হয় বলে ছোটকুদা, সেটা হচ্ছে যে পাত্রপাত্রী, অভিনেতা অভিনেত্রীদের যে মান, তাদের যে হাইট, সেটা এত কম
যে মানুষ তাদের নাম শুনলে আর হলে যেতে চায় না? না, এগুলোর কারণটা আছে বুঝছেন। এগুলো একটা সত্যিকার কথা বলি, আপনি যে অভিনয়ের নৈপুণ্যতা দেখাবেন তার জন্য আপনার চরিত্র দরকার নেই। আপনার চরিত্রগুলি সব একঘেয়েমি চরিত্র হয়ে যাচ্ছে। এই বাবা মার সাথে একটু কান্নাকাটি করা, ভ্যারিয়েশন নাই, না, নো ভ্যারিয়েশন, একেবারে লো ক্লাসের থেকে কোনো চরিত্র নাই। তো চরিত্রগুলিতে অভিনয়ের স্কোপ যদি দেন আপনি, একটা আর্টিস্ট কী করে অভিনয় আপনার নৈপুণ্যতা দেখাবে? মানে আমাদের কালচারটা হচ্ছে শুধু বাংলাদেশ, আর ওদের আছে মানে 50টা কালচার, আর কোটি কোটি টাকা ইনভেস্ট করছে ছবিতে, কোনো এই চিন্তাই করছে না। আর একটা জিনিস ছোটকু, আমাদের দেশের বিভিন্ন সময় আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের কিংবা বোম্বের ছবির নকল করার চেষ্টা করেছে। হ্যাঁ, এগুলো করেছে। এটা কিন্তু চলচ্চিত্র ক্ষতি করেছে না। তখন কিন্তু আপনি একটা কথা আমি আপনাকে বলি, তখনকার দিনে যে নকল করে ছবিগুলি হয়েছিল, এই যে কেয়ামত সে কেয়ামত তাক বলেন, এই যে মানে এই যে মিন্টুর ছবিগুলো, মিন্টু আমার নাম বলেন, প্রত্যেকটা আমার লেখা, তো এগুলো তো সুপার বাম্পার ছবি, এগুলো অসাধারণ ব্যবসা করেছে। আপনি মানে এইসব আপনাদের ক্ষতি করেনি, আমাদের ক্ষতি করেছে যে নগ্নতা। এবং আগেই ছবি ভাইরাল হয়ে যেত, ছবি রিলিজের আগে মানুষ ঘরে বসে বসে দেখতো, ওই যে ক্যাসেটের ছবি, এগুলো করে করে আমাদের ছবিকে ধস নামিয়ে দিয়েছে। আর মাঝখানে এসে পড়েছে কিছু ভালো ডাইরেক্টরের ভালো ছবি, সেই ছবিগুলো দর্শক টানছে না। আপনি ঋত্বিক ঘটকের সঙ্গে কাজ করেছেন তিতাস একটি নদীর নাম ছবিতে। আমাদের দেশের যারা চলচ্চিত্র নির্মাণ করে তাদের মধ্যে ঋত্বিক ঘটকের সমতুল্য নিশ্চয় কেউ কেউ আছেন, কিন্তু আমরা তাদেরকে সেভাবে সমাদর করিনি। না, আমরা শুধু বাইরের সবাইকেই শ্রেষ্ঠ মনে করি, নিজের দেশের শ্রেষ্ঠ মানুষকে শ্রেষ্ঠ বলি না। এটা আপনার কথাটা মানে আংশিক কারেক্ট, কিন্তু আমাদের দেশে ভালো পরিচালক আছে, আর ঋত্বিক ঘটককে দিয়ে আমরা সব ছবি বানাইনি। আমরা একটা ছবি বানিয়েছি ঋত্বিক ঘটক, তিতাস একটি নদীর নাম। সেটা আমাদের যে প্রডিউসার ছিল হাবিবুর রহমান খালেন, সেটা তার স্কুল জীবন থেকে স্বপ্ন, যে ঋত্বিক ঘটকের ফ্যান, ওই যে একটা ছবি দেখেছিল মেঘের আকাশ। হাবিবুর রহমান ভাই এখন কেন প্রডিউস করছে? হাবিবের ছবি এখনও চলছে হাবিবের। আপনি এই যে শঙ্খচিলের পরে এখন একটা বানাচ্ছে এর উপরে, জীবনানন্দ দাসের উপরে। আমাকে সেদিন উনি বলছিলেন যে জীবনানন্দ দাসকে নিয়ে উনি কাজ করবেন। হ্যাঁ, তাই তো আমার খুব ভালো লাগলো। আমার কাছে অনেক প্রডিউসার আসে, হাবিব তো বাড়ি বাড়ি বলে যে ছোটকে একটা ছবি করি আমরা, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি প্রডিউসারের টাকাটা তো ফেরত দিতে পারবেন না। একটা প্রডিউসারকে ডেকে এনে তার গলা কাটার কোনো দরকার আছে? একটা প্রডিউসার লগ্নি করবে যে টাকাটা, সেটা টাকা ফেরত দেয় মাছই যায় না হলে। আপনি যে রিলিজ হয়েছে ছবি আমাদের খালেক, মির্জা খালেকের সে লায়ন, ওখানে গিয়ে সে বলে যে আমার বোধহয় সিনেপ্লেক্স বিক্রি করে দেবো। কেন? হলে লোক নেই। তো হলে যদি লোক না থাকে আপনি লগ্নি করবেন কেন? আমি যদি টাকাটা ফেরত দিতে না পারি, এত পরিশ্রম করে এত কিছু করে, তাহলে আমি কেন? আচ্ছা, মানুষের বিনোদনের যে জায়গাটা সেটা কি শুধু মোবাইল কেন্দ্রিক হয়ে গেল? মোবাইলে বিনোদন যেটা, আসলে ওটা কোনো বিনোদন দেয় না, ওইটাকে একটা ক্ষণিক আপনি চাহিদাকে মিটায়। ছোটকুদা, মানে একটা জিনিস মনে হয় যে আমাদের দেশের ছবির এখন সবচেয়ে বড় একটা সংকট ভালো চিত্রনাট্য। আপনি তো 300-র মতো চিত্রনাট্য লিখেছেন। ভালো চিত্রনাট্য যদি হয় আর যদি নির্মাণ মোটামুটি ভালো হয়, তাহলে আমার বিশ্বাস যে সেটা দর্শক নেবে। অবশ্যই নেবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভালো চিত্রনাট্য, ভালো যে গল্প, ভালো যে মানে ছবি, ভালো করে মানাবার জন্য আপনার অর্থটা কোথায়? কিছু অর্থ তো দিতেই হবে। তাহলে আপনি যদি এখন বলেন ছোট ভাই এই 10 লাখ টাকার মধ্যে একটা ছবি গল্প লিখে দিয়ে আমি বাইরে শুটিং করে মেরে দেবো, এই পিছিয়ে ঢুকবো না, ছবিকে মেরে দেয়, বাইরে শুটিং করবে, বাইরে কম আর্টিস্ট নিয়ে ছবি মেরে দেবে। হ্যাঁ, একটা আমি করে দেবো। এই যে আপনার বুকের ভিতর আগুন, বুক ভরা ভালোবাসা, এসব তো ফ্যামিলি নিয়েও দেখা যায়। তাহলে আপনাকে প্রথমে দেখাতে হবে একটা সিঁড়িতে মানুষ পা ফেলবে, তারপরে আস্তে আস্তে উঠবে। আমরা আগেই যদি উপর উঠাই দিই মানুষকে, ভাবনা করতে গিয়ে, একটা ছবি দেখতে গিয়ে যদি আপনাকে চিন্তা করতে এটাতে কী বুঝালো, এই চিন্তা করতে করতে নেক্সট শটে কী বুঝালো সেটা শেষ। রিক্সাওয়ালা হচ্ছে এরা তো চায়, বিনোদনও চায়। তো এদেরকে বিনোদনের মাধ্যমে তুমি শিক্ষণীয় জিনিস দাও, তারপরে আস্তে আস্তে তুমি ভালো ভালো তথ্য দাও, দে উইল ক্যাচ ইট। কিন্তু এখন হঠাৎ করে তুমি দিয়ে দিলে তাদের ক শিখালে তাদের এখনই কাক কেন উড়ে, এরকম মানে নেই। সালমান শাহর বিষয়টা আপনার সঙ্গে একটু কথা বলবো, আমরা একটু বিরতিতে যাই। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। আমরা যাব বিরতিতে। আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন দেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা, আমাদের সকলের প্রিয় ছোটকু আহমেদ। সালমান শাহর বিষয় নিয়ে তো অনেক কথা হয়। সালমান শাহ আমার দুটো ছবি করেছে। একটা ছবি করেছে সত্যের মৃত্যু নেই,
যেটা বাংলাদেশে একটা হ্যাভাক ক্রিয়েট ব্যবসা করেছে, আর একটা ছবি করেছে বুকের ভিতর আগুন, সেটা হাফ করতে গিয়ে ও অকাল পরায়ণ হয়েছে। চলচ্চিত্রের লোকেরা কিন্তু সবসময় সালমান শাহ নিয়ে এও করেছে, সালমান শাহ স্মরণে সবাই করেছে, তার জন্য একটা পুরস্কার আমি পেয়েছি ওটা, হ্যাঁ সালমান শাহ স্মরণে পুরস্কার হয়েছে। তো চলচ্চিত্রের লোকেরা আপনি একটি হাস্যকর এই ব্যাপার, কিন্তু আপনি বুঝতে পারছেন 27 বছর সালমান মরে গেছে, তারপরেও তার জন্মদিন, তার মৃত্যুদিন, তাহলে এখনও মানুষ পাগল। তাহলে এটা আমরা যদি না করি তো কারা করছে? আচ্ছা, এইরকম প্যাশনস নিয়ে এরকম একটা অভিনেতা আমাদের দেশে আর তো পাওয়া যাচ্ছে না। না, সালমান শাহর যুগে সালমান শাহ একটা নতুন স্টাইল তৈরি করেছিল, একটা নতুন গেট আপ নিয়েছিল, একটা নতুন তারুণ্যের উপরে, মানে পুরো তারুণ্য, যতক্ষণ ছবি করতো সে লাভ হয়ে বেড়াতো, মানে কোনো রকম স্যাডনেস ওর উপরে ছিল না। তো এই ছেলেটাকে সবাই নেবে না কেন, গ্রহণ করছে। আপনি কিভাবে দেখেন? না, ও তো ভালো অভিনেতা, আমার দুটো ছবি ও করেছে। জনতার নায়ক বলা যায় ওকে, ও জনতার সেন্টিমেন্টটা বুঝতে পারে, জনতায় কোন গানে রিয়াক্ট করবে, কোন ডায়লগের মধ্যে করবে ও বুঝতে পারে, এবং সেইভাবে ও ডেলিভারি দেয়। আর অভিনয়টা তো খুব ভালো, অভিনয়টা না থাকলে কেউ অভিনয় হয় না। আচ্ছা, এখন আমরা লক্ষ্য করি আমাদের চলচ্চিত্রের মধ্যে রাজনীতি এমনভাবে ঢুকে গেছে, যার ফিল্মে অনেক কোনো অবদান নেই, কাজ নেই, সে নেতৃত্ব দিচ্ছে। এটা রাজনীতি বলবো না, এটা বলবো যে স্বজনপ্রীতি। রাজনীতি এখন কেউ করেনি, এরা খালি স্বজনপ্রীতি, পকেট নীতি। এরা সব আপনার চামচামি করবে, আপনাকে লবিং করবে, লবিং করে কীভাবে ঢুকে যাবে। যে কোনোদিন এই সরকারের কাজে করেনি, সেও লবিং করে দেখিয়েছে যে আমি করেছি। একটা জিনিস লক্ষ্য করেছেন যে শিল্পীরা ভ্যানে করে, ট্রাকে করে একটা রাজনৈতিক দলের পক্ষ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা কি কোনো শিল্পীর কাজ? আমাদের কাহিনীর ভেতর দিয়ে প্রতিবাদ ফুটে উঠবে, তা না করে আমি ভ্যানে ট্রাকে করে ঘুরে বেড়াচ্ছি। আপনি সাপোর্ট করেন, যদি দালালি করাটা খারাপ, মিথ্যে কথা বলাটা সাপোর্ট, চামচামি করাটা সাপোর্ট, যেটা অন্যায় সেটা রাজনৈতিক দর্শন আমার থাকতেই পারে, হ্যাঁ, কিন্তু আমি যে দালালি করে এটাকে আমরা সবাই একটা জমি নেব, একটু টাকা ইনকাম করব, এই জায়গা চলচ্চিত্র কারেক্ট জায়গায় আসেন আপনি, কারেক্ট, এই জায়গাটা আমরা নিন্দা করি। আপনার কাছে জানতে চাই, আমাদের আমজাদ হোসেন, তিনি গোলাপে এখন ট্রেনে করে, ও বাহ, ফাটাফাটি ছবি। এই ছবিটা কিন্তু একই সাথে গণমুখী ছবি, একই সাথে আর্ট ফিল্ম। চিন্তা করেন আপনি, তা এগুলিকে আপনি কি বলবেন? আপনি কি আর্ট ফিল্মে বিশ্বাস করেন? হ্যাঁ, অবশ্যই করি, করব, কিন্তু আর্ট ফিল্ম আর ওই ফিল্ম মানে আলাদা করে না। ফিল্ম একটাই, ফিল্ম ইজ ফিল্ম। যে চলচ্চিত্র ওইখানে ভালো যে কয় তাকে আর্ট ফিল্ম বানায়, যাকে খারাপ, যে ছবি চলে না তাকে আর্ট ফিল্ম বানায় দেয়, যেগুলো চলে তাকে কমার্শিয়াল ফিল্ম বানায়, এগুলো কোনো ব্যাপার না। নয়নমণি তো আর্টও বলেন, আপনি বলেন যে কী বলেন, সবই চলছে। আপনি গোলাপি এখন ট্রেনের কথা বললেন, আপনি টাইটানিকের কথা বলেন, কী সুন্দর ছবি, অথচ কীভাবে ব্যবসা করতেছে। তো এগুলিকে আমরা আর্টের বাইরে রাখবো? ট্রেনস আর ফ্লাইং, ব্যালেড অফ এ সোলজার, এক একটা মাস্টারপিস ছবি, এগুলো চলছেও তো ওরকম, সবাই দেখছে করে। তো এগুলিকে আমি কি বলবো শুধু এগুলো আর্ট ফিল্ম? জনগণ দেখছে না তো? ভালো ছবি আর খারাপ ছবি, আমি এইটাকেই ডিফারেন্স করি, যে কোনো আর্ট আর কোনো না, বাণিজ্যিক না। ভালো ছবি এবং খারাপ ছবি, ভালো ছবি দর্শক দেখবে, খারাপ ছবি রিজেক্ট করবে। একজন চিত্র নায়িকা হচ্ছে কিভাবে? সে দু একটা বিজ্ঞাপন চিত্রে অভিনয় করছে, একজন নায়ক একটু বিজ্ঞাপনে অভিনয় করছে, তাকে নিয়ে আপনি নায়ক বানিয়ে দিলেন, নায়িকা বানিয়ে দিলেন। তাতে হলো কি, তার যে সাধনা, তার যে বেড়ে ওঠা, স্ট্রাগল করে, সেটা নেই। এখন এটা কি বলবেন আপনি? এখন আরও খারাপ ব্যাপার আছে, আপনি তো এটা অনেক ভদ্রভাবে বললেন। অনেক নায়ক নায়িকা এখন প্রডিউসার নিয়ে আসে যে আমাকে নায়ক করে একটা গল্প লিখেছেন, আমি প্রডিউসার আছি, আমি প্রডিউসার, আমি নায়ক হব। হ্যাঁ, অনেকগুলো ব্যাপার নেই। তো ওদের গুণ থাকলে হোক, আমার কোনো আপত্তি নেই, গুণটা থাকলে হলেই আপত্তি আমার। ওই যে বললাম না, খারাপ জিনিসটা কিছু হতে গেলেই আমার আপত্তি। ছোটকুদা, এরকম কখনো ঘটেছে যে উপর থেকে একজন ফোন দিল যে ছোটকুদা একটা ছেলে পাঠালাম, একে একটু নায়ক করে নেন? এটা তো হয়, কিন্তু আমরা করি না। খালি শুধু বলি যে আপনি একটা ছবি করেন, ওকে ওখানে নায়ক করলেন মনে, বুঝছেন? এটা হলো তাকে রিজেক্ট করার জন্যে। কারণ আপনি যদি বলেন, আমি অনেক আপনাকে বলি, এগুলো আমাদের ইতিহাসগুলো বলে লাভ নেই। ব্যাপার হচ্ছে এমন অনেক প্রডিউসার আসে যে নায়ক গল্পটার মধ্যে তার খুব পছন্দ হয়ে গেছে, নায়ক নায়িকা সব সিলেক্ট হয়ে গেছে, তারপর কদিন পরে সে টেলিফোন করে, ছোটকু ভাই আরেকটা মেয়ে চরিত্র বানানো যায় না? আমি কেন, গল্প কি খারাপ হয়েছে? না ওটা ঠিক আছে, মানে একটা মেয়ে ক্যারেক্টার ঢুকিয়ে দেন। তার মানে উদ্দেশ্যটা তার খারাপ, এটা বোঝা যায়। এবং এইটুকু উদ্দেশ্য খারাপের জন্য একটা ছবিকে ডুবিয়ে দেয়, মানে এক হাঁড়ি দুধের মধ্যে একটা গোচনা দিল, ব্যাস ছবি শেষ।
এখন যাদের নাম আমরা শুনি, মৌসুমী, শাবনূর, আরও অনেকে আছে যারা, এদের পরেও যারা দু একজন এসছে, এরা কিন্তু ওই শাবানা, ববিতা, কবরী, সুজাতা এদের মতো এরকম স্ট্যাবলিশড হতে পারছে না। না, শাবনূর হয়েছে, মৌসুমী হয়েছে, কিন্তু ওদের মতো ওরকম হাইটে যাচ্ছে না। হ্যাঁ, তবে আমি শাবনূর, ধরুন আমাদের দেশে ববিতা, জি জি জি, তাকে সত্যজিৎ রায় পর্যন্ত কাস্ট করলো হ্যাঁ অশনি সংকেত। জি জি, এটা আমাদের দেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক জায়গায় নিয়ে গেল। আমাদের চলচ্চিত্র যারা ক্রিকেটের লোকেরা কিন্তু নানাভাবে খেলছে, কিন্তু আমাদের অভিনেতা অভিনেত্রীরা তো বাইরে গিয়ে তেমন একটা সুযোগ পায় না। না, বাইরে মানে আমাদের অভিনেত্রী বাইরে যে সাকিব আছে, কিন্তু সাকিবও গেছে। আমার একটা ছবি ছিল, কো-প্রোডাকশন করে মিক্সা সওদাগর করেছে, ফেরদৌসও করছে, অনেক আছে করছে, কিন্তু ওগুলো ওই মাপের না, বুঝতে পারছি। এগুলো হচ্ছে করে লাগে, কারণ বাইরের যে আর্টিস্ট আছে ওদের যে পপুলারিটি আছে সেখানে আমাদের পপুলারিটি করে লাভ নেই। বাইরের আবার অনেক পপুলার আর্টিস্টের ছবি আমাদের দেশে চলে না, চলে না। কারণ ব্যাপারটা হচ্ছে এটার একটা মানে ভালোবাসা তৈরি হয়, একটা ফ্যান মানে ভক্ত, মানে যেই হোক সাকিব আল হাসান থাকলে আমি ছবি নাটক দেখে বোঝা যাই, যে হোক সাকিবকে দেখলে হয়। তো একটা নিজস্ব ভক্তি আছে, সেইটা বাইরের দেশের লোকদের পায় না, তাই ওদের ছবি ওখানে ওরকম চলে না। কিন্তু আমাদের দেশে ভালো ভালো আর্টিস্ট ছিল, গোলাম মোস্তফা ভাই ছিল, অনেক ভালো আর্টিস্ট ছিল, খলিল ভাই ছিল, আমাদের দেশে অনেক ভালো ভালো আর্টিস্ট, অসাধারণ শিল্পী ছিল। কিন্তু আমরা প্রপার তখন এত বাইরে যাওয়ার একটা বিষয় আমার খুব খারাপ লাগে ছোটকু ভাই, জি ভাই, যে আমাদের দেশের আর্টিস্টরা যখন বয়স্ক হয়ে যায় তখন তারা সরকারের অনুদানের উপরে নির্ভর করতে হয়, জীবন চলে না, তাদের আর্থিক সামর্থ্য কমে যায়। এই জায়গাটা কেন হয়? শিল্পীরা কি সারা জীবন ধরে কোনো ইনকাম করতে পারে না? না, পারে। অনেকের অবস্থা হয়ে গেছে কি জানেন, অনেকে যারা লো পেইড আর্টিস্ট তারা একটু দুর্বল থাকে, হ্যাঁ, কিন্তু বড় বড় যে আর্টিস্টগুলো তারা কিন্তু অনেক করেছে। আপনি চিন্তা করে দেখেন, রাজ্জাক ভাই বিরাট সম্পত্তি বানিয়েছে, অনেক বড় বড় সম্পত্তি বানিয়েছে। সাকিব খানও এখন বিরাট, হ্যাঁ, অনেক বড় বড় আর্টিস্ট। ববিতা কী কম আছে, ববিতা, মৌসুমী বলেন, আপনি বলেন ফেরদৌস বলেন, প্রিয়াজ বলেন, এরা খুব ভালো আছে, ওয়েল এস্টাবলিশ। আমাদের কিছু মধ্যবিত্ত আর্টিস্ট আছে যারা শেষ জীবনে এসে আর পারে না, কারণ তখন ছবি করে না। আর এরা সবসময় যে যারা প্রকৃত শিল্পী তারা কিন্তু অর্থের দিকে অত ঝোঁক থাকে না, এরা মানে ওইভাবে করে না, সরকার এদেরকে দেয়, মানে অসম্মান করে না। শিল্পীদের একটা সম্মান সব জায়গায় আছে, সেই সম্মানটা সবাই করে। এখন আপনি বলেন যে আপনি তো অভিজ্ঞ মানুষ, আমাদের চলচ্চিত্রকে বাঁচাতে, উদ্ধার করতে কি করা দরকার? আমরা হল থেকে যে টাকাটা পাই, মনে করেন একটা 400 টাকার টিকিটের থেকে আমরা পাই 40 টাকা বা 50 টাকা। আপনি ভাবতে পারেন 350 টাকা তারা নিয়ে যায়। আমরা এটা বলেছি যে যা বিক্রি হবে তার 50% আমাদের দিতে হবে। একটা হল চলবে, তার ট্যাক্স, তার এসি চালানো, তার সব আমাদের দিতে হবে। আমরা এত পাপ করেছি যে একটা ছবি বানিয়ে পরে একটা মেশিন দিয়ে যে হলরা ছবি চালাবে সেই মেশিন ভাড়া আমাদের দিতে হবে। যে লোকটা নিয়ে যাবে হলটা সেটাও তাকেও আমাকে দিতে হবে, আমাকে হলটা সাজিয়ে দিতে হবে, সব কিছু আমাদের করতে হবে। আমাদের দিতে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এখন আমরা বলতে চাই যে আমাদের টিকিটের ব্যবস্থা করে দিক, আমাদের শেয়ারটা যেন প্রপার আমরা পাই। তারপরে যে টাকাটা পাইতাম আগে, বুঝছেন, সেটা পেতেও আমাদের চামড়া উঠে যেত। সুতরাং আমরা চাচ্ছি প্রপার এটা একটা যদি সিস্টেম সুন্দর করে, মানুষ তখন টাকা দেখবে, এবং টাকা দেখলে ছবি হবে। ছবি নিয়ে কোনো নেই, ছবির মতো ছবি হলে মানুষ অবশ্যই দেখবে। আপনি চিন্তা করেন যে পড়ান, এই যে আপনার হাওয়া, তারপরে যেগুলো ছবিগুলো যে কত চলেছে, কিন্তু টাকা পেয়েছে কি গিয়ে খুঁজতেন? আমি যে একটা ডিস্ট্রিবিউটর করেছিলাম ওই যে মনপুরা, কত টাকা লাভ করেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো হলেরা সিংহভাগ খেয়ে ফেলছিল। ছোটকু আহমেদ, আপনি তো বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। আমি 5-6টা ছবি করেছি, বিশ্বাস করেছি, লালু মাস্তান জাতীয় পুরস্কার পাওয়া, লালু মাস্তান ছবি দেখেছি, বাবা, এই যে ইভেন্টে আমি জসিমের বন্ধু ছিলাম এটার মধ্যে। এই যে অদ্বৈত মল্ল বর্মণের তিতাস একটি নদীর নাম আপনি করলেন, আমি করিনি, এটা ঋত্বিক ঘটক করেছে, আপনি তার সঙ্গে ছিলেন। হ্যাঁ, জি জি। তো আর ঋত্বিক ঘটকের সঙ্গে কখনো কোনো ছবি হয় না? না, ছবি হয়নি। উনি করেছে ছবি অনেক, উনি ইন্ডিয়াতে গিয়ে করেছে। উনি তার শরীরটা ভালো ছিল না, আমাদের ছবি করতে করতেই তো ওনার অবস্থা বেশি ভালো হলো না। তো উনি অনেক ছবি করেছে। ওনার তিতাসে দিলাম ওয়ার্ল্ড ক্লাসিক ফিল্মের 10টার মধ্যে একটা, বুঝছেন? তো আপনি জানেন, হাবিবের সাথে পরিচয় আছে, তাহলে আপনি করেছেন। ঋত্বিক ঘটক আমাদের অনেক
শ্রদ্ধেয় আমরা ব্যক্তি। চাই যে এই উপমহাদেশে যারা ভালো নির্মাতা আছে, ভালো নির্মাতা আছে। তাদের সঙ্গে যদি কোলাবোরেশন হয়, তাদের সঙ্গে যদি আমরা যৌথভাবে কাজ করি, আমাদের ফিল্মের মান বাড়বে। হ্যাঁ, অবশ্যই বাড়বে। এবং আপনারা তাদের সঙ্গে কাজ করেছিলেন বলে আজকে আপনি ছোট্ট যাই হোক, হ্যাঁ, মানে শিখার তো কোনো শেষ নেই। না না না, অবশ্যই না। এখন আপনার স্বপ্ন কি বলেন? আমার স্বপ্ন ইন্ডাস্ট্রিটা আবার জেগে উঠুক। আমি বললাম তো, যদি বলছে যে বাঙালির একটা অভ্যাস আছে বুঝছেন, দেয়ালে যদি পিঠটা থাকে তারা রিভোল্ট করে না। যখন মার খেতে 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 একেবারে পিঠে চলে যায় পিছনে, তখন আসে সামনে। তো আমাদের অবস্থা এখন খুব খারাপ। যেতে তা একটু যাক না, তারপর দেখবেন আবার রিভল্ট করে আবার সামনে আসবে, আবার একটা জাগরণ তৈরি হবে, আবার একটা সুন্দর ছবির জায়গা হবে। এবং আমি এই জিনিসটা দেখে যেতে চাই যে আবার ছবি হলে গিয়ে ছবি দেখছে, আবারই হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন ডিজিটাল সিস্টেম হয়ে গেছে, এখন সব কিছু হাতের কোথায় পেয়ে যাচ্ছে। কিছুদিন পরে তো এরকম হবে, এআই যে আর্টিফিশিয়াল অনেক কিছু আসবে, AI তারাই অভিনয় করবে। হ্যাঁ, তারাই অভিনয় করবে। এইটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। প্রযুক্তিকে তো অস্বীকার করা যাবে না। চ্যালেঞ্জ করছে মানব সভ্যতা, হ্যাঁ, মানব অবশ্যই, সভ্যতাকে অবশ্যই। প্রযুক্তি জি, চ্যালেঞ্জ জি, করছে, জি, জি। সেখানে টিকে থাকতে হবে, টিকে থাকতে তাই না? আমাদের মেধা দিয়ে, আমাদের মনন দিয়ে। প্রযুক্তিতে আমরা যেতে পারতেছি না, খালি অর্থনৈতিক দৈন্যতার জন্য। অর্থনৈতিক দীনতাকে একটা দূর করতে জুনিয়া হবে। একটা আপনি এই যে করতে গেলেই আমাদের অনেক পয়সা খরচ হয়ে যায়, টাকা খরচ হয়ে যায়। একটা সিজি বানাতে গেলে অনেক হয়ে যায়। তা আমরা যে কম্পিউটার গ্রাফিক করবো, এগুলো কিন্তু আমাদের খুব কস্টলি হয়ে যায়। কথা হলো যে সর্বত্রই দুর্নীতি। হ্যাঁ, মানে দুর্নীতি তো দুর্নীতির আমাদের- কারণে আমাদের অগ্রসরতা যেরকম অর্থনীতির ক্ষেত্রে নেই, চলচ্চিত্রের ক্ষেত্রেও নেই, সংস্কৃতির কিন্তু নানা চলচ্চিত্র ক্ষেত্রে। ক্ষেত্রে আপনি দুর্নীতিটা করার খুব কম সুযোগ। খালি করেন ব্যবসায়িক যেটা আছে, চলচ্চিত্র মিনিমামের ক্ষেত্রে দুর্নীতির কোনো জায়গা নেই। ব্যবসার ক্ষেত্রে দুর্নীতিটা আছে, সেই দুর্নীতিটা রোধ করে দিতে পারলেই চলচ্চিত্র ব্যবসা আবার জায়গায় যাবে। আবার যেগুলো অর্থাৎ আমরা আসল জায়গায় যদি আসি, যে যেখানে ব্যবসায়ীরা চলচ্চিত্র নিয়ে দুর্নীতি করে সেটা বন্ধ করতে। সেটা বন্ধ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আজকে আমাদের আয়োজনে এসে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অসাধারণ কথা বলেছেন। আপনি নিজে একজন অভিনেতা, নিজে একজন চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা নিজে কিন্তু একজন ছোট। কাহিনীকার। আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাই। সময় অনেক নষ্ট করেছেন আপনি না, না, আমাদের না, এই ঠিক আছে। আয়োজনের জন্য। না, আপনার সঙ্গে কথা বলে সত্যি খুব ভালো লাগলো। আমি বিশ্বাস করি না যে আপনার বয়স হয়েছে, আপনি এখন অনেক তরুণ। প্রিয় দর্শক, আজকে তরুণ ছোটকো আহমেদের সঙ্গে আমরা কথা বললাম। তিনি অনর্গল কথা বলতে পারেন, তার চলচ্চিত্র নির্মাণের নিজের সমালোচনাও করেন, অন্যের সমালোচনাও করেন। এই যে একজন আত্মবিশ্বাসী মানুষ ছোটকো আহমেদ, তাকে আমরা স্বাগত জানাই সবসময় আমাদের আয়োজনে। তিনি হয়তো আরও কোনো সময় এক সময় এসে নতুন অভিজ্ঞতার কথা বলবেন। ঋত্বিক ঘটকের সঙ্গে তিনি ছবি করেছেন, এটি চারটিখানি কথা নয়। আমরা খুব গর্বিত যে আমাদের দেশের চলচ্চিত্র আন্তর্জাতিক জায়গায় গিয়েছে। হয়তো এখন খামতি হয়েছে, এখন আমরা কিছুটা সমস্যার মধ্যে আছি, সেই সমস্যা কেটে যাবে। চলচ্চিত্র ব্যবসায় যে দুর্নীতি, সেটি রোধ করতে হবে।